Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রেওয়া মিল অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মিতা ট্রেডার্সের 2020 সালে 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। হিসাবের নাম, পরিমাণ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, বিনিয়োগ 18,000 টাকা, মূলধন 59,000 টাকা, ক্রয় 20,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 200 টাকা, সমাপনী মজুত পণ্য 5,000 টাকা, ব্যাংক ঋণ 16,000 টাকা। এরপর আমরা আসি প্রাপ্য হিসাব 8,000 টাকা, দালান কোটা 6,000 টাকা, শিক্ষানবিশ সালামি 1,000 টাকা, মজুরি ব্যয় 300 টাকা, প্রদেয় হিসাব 14,000 টাকা, আসবাবপত্র 12,000 টাকা, নগদ তহবিল 30,000 টাকা, ব্যাংক চার্জ 2,500 টাকা। এরপরে বকেয়া বেতন 3,000 টাকা, বিক্রয় 29,000 টাকা, ঋণের সুদ 1,500 টাকা, ভাড়া ব্যয় 300 টাকা, প্রাপ্য কমিশন 2,000 টাকা, উত্তোলন 1,200 টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চেয়েছে উপরোক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে একটি রেওয়া মিল তৈরি করো। গতে আমার কাছে জানতে চেয়েছে কার্যকরী মূলধন নির্ণয় করো। কার্যকরী মূলধনের মানে হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে কার্যকরী মূলধন পাওয়া যায়। অর্থাৎ অন্যান্য অঙ্কের মধ্যে অন্যান্য সালে চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য চাইছে, আর এখানে চেয়েছে কার্যকরী মূলধন নির্ণয় করো। দুটির মানই একই, চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য মানে হচ্ছে কার্যকরী মূলধন। তাহলে এখানে প্রথমে আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব, তারপর আমরা রেওয়া মিল তৈরি করব, তারপর আমরা কার্যকরী মূলধন তৈরি করব। প্রথমে আসি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয় আমরা এখানে পাচ্ছি শিক্ষানবিশ সালামি 1,000 টাকা, বিক্রয় 29,000 টাকা, মোট 30,000 টাকা। এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। এরপর আমরা খতিয়ান উদ্বৃত্ত থেকে রেওয়া মিল তৈরি করব। আমরা জানি রেওয়া মিল তৈরি করতে গেলে যত প্রকার খরচ আছে সব ডেবিট হয়, যত প্রকার ক্ষতি আছে সব ডেবিট হয়, যত প্রকার সম্পত্তি আছে সব ডেবিট হবে। অর্থাৎ খরচ, ক্ষতি, সম্পত্তি এগুলো আমরা ডেবিট করব। এগুলো বৃদ্ধি পেলেও ডেবিট হবে, হ্রাস পেলেও ক্রেডিট হবে। অর্থাৎ যত প্রকার আয় আছে ক্রেডিট হবে, যত প্রকার লাভ আছে ক্রেডিট হবে, যত প্রকার দায় আছে ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। অর্থাৎ এগুলো যদি আমার থাকে তাহলে ক্রেডিট হবে, এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট, এগুলো হ্রাস পেলে ডেবিট হবে। আমরা যদি রেওয়া মিলের এই সূত্রটা মাথার মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি এটাকে মুখস্থ করে বুঝে রাখতে পারি, বুঝে করতে পারি, তাহলে আমার পক্ষে রেওয়া মিল করাটা সহজ হয়ে যাবে। আমরা অনেকে আবার রেওয়া মিল পারি, কিন্তু রেওয়া মিলের সাথে যে আরো কিছু আসে এই জিনিসগুলো আমাদের প্রবলেম হয়ে যায়। এজন্য আমরা যত বেশি প্র্যাকটিস করব তত রেওয়া মিলটা আমাদের নখদর্পণে চলে আসবে। তো আমরা আসি প্রথম প্রতিষ্ঠানের নাম মিতা ট্রেডার্সের। মিতা ট্রেডার্সের রেওয়া মিল ডিসেম্বর 31, 2020। প্রথমে আছে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, আমরা এটা ডেবিট পাশে যাবে। বিনিয়োগ আমার সম্পত্তি ডেবিট পাশে যাবে। মূলধন আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব এটা ক্রেডিট পাশে যাবে। ক্রয় আমার ব্যয় বা খরচ, এটা ডেবিট পাশে যাবে। শিক্ষানবিশ ভাতা আমার ব্যয়, এটা ডেবিট পাশে যাবে। ব্যাংক ঋণ আমার দায়, এটা ক্রেডিট পাশে যাবে। প্রাপ্য হিসাব আমার সম্পদ, এটা ডেবিট পাশে যাবে। দালান কোটা আমার সম্পদ, এটা ডেবিট পাশে যাবে। এরপর আমরা আসি শিক্ষানবিশ সালামি আমার আয়, এটা ক্রেডিট পাশে যাবে। মজুরি ব্যয় বলা আছে, এটা ডেবিট পাশে যাবে। প্রদেয় হিসাব হচ্ছে আমার দায় হইলে এটা ক্রেডিট পাশে যায়।
আসবাবপত্র আমার সম্পদ, সম্পদ হলে ডেবিট পাশে যাবে। নগদ তহবিল আমার সম্পদ, এটা ডেবিট পাশে যাবে। ব্যাংক চার্জ আমার ব্যয় বা খরচ, এটা ডেবিট পাশে যাবে। বকেয়া বেতন আমার দায়, দায় হইলে এটা ক্রেডিট পাশে যাবে। বিক্রয় আমার আয়, আয় হইলে এটা ক্রেডিট পাশে যাবে। ঋণের সুদ আমার ব্যয়, ব্যয় হইলে এটা আমার ডেবিট পাশে যাবে। ভাড়া ব্যয়, এটাও আমার একটা ব্যয় বা খরচ, ডেবিট পাশে যাবে। প্রাপ্য কমিশন আমার সম্পদ, আমার ডেবিট পাশে যাবে। উত্তোলন, এটা মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়, তাই এটা ডেবিট পাশে যাবে। এখন যদি আমরা দুই পাশ যোগ করে দিই, এই পাশে আমরা পাচ্ছি 1,22,000 টাকা, ক্রেডিট পাশও পাচ্ছি আমরা 1,22,000 টাকা। ডেবিট পাশের সমান ক্রেডিট পাশ যদি মিলে যায়, আমরা ধরে নিতে পারি আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আমাদের রেওয়া মিলে যদি দুই পাশ মিলে, আমরা সাধারণভাবে ধরে নিব যে আমাদের রেওয়া মিলটি সঠিক হয়েছে। এরপর বলছে কার্যকরী মূলধন নির্ণয় করতে। কার্যকরী মূলধন নির্ণয় করতে হলে আমার প্রথমে চলতি সম্পদ লাগবে, তারপরে চলতি দায়ের বিয়োগফল লাগবে। তাহলে চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি প্রাপ্য হিসাব 50,000 টাকা, নগদ তহবিল 80,000 টাকা, প্রাপ্য কমিশন 50,000 টাকা, সমাপনী মজুত পণ্য 5,000 টাকা। এগুলোকে যদি আমরা যোগ করি, মোট চলতি সম্পদ পাচ্ছি 1,85,000 টাকা। এরপর আমরা আসি চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাব 30,000 টাকা, বকেয়া বেতন 40,000 টাকা। দুইটা যোগ করলে আমরা মোট চলতি দায় পাচ্ছি 70,000 টাকা। চলতি সম্পদ থেকে চলতি দায় যদি বিয়োগ করি, তাহলে আমার কার্যকরী মূলধন বের হবে। অর্থাৎ 1,85,000 টাকা থেকে 70,000 টাকা বিয়োগ করলে 1,15,000 টাকা হচ্ছে আমার কার্যকরী মূলধন। আরেকটা কথা মনে রাখবো, কিছু জিনিস রেওয়া মিলে যায় না, যেমন সমাপনী মজুত পণ্য এবং রেওয়া মিলে আসে না, এগুলো আমাদের রেওয়া মিলে আসবে না। তারপরে কোন সম্পত্তির ব্যালেন্স প্রথম বছরের শুরুর এবং শেষের ব্যালেন্স যদি দেওয়া থাকে, তখন বছরের শুরুর ব্যালেন্সগুলো আসবে না। আমরা এইভাবে রেওয়া মিলকে প্র্যাকটিস করতে থাকি। যত বেশি প্র্যাকটিস করব, তত অল্প সময়ের মধ্যে পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারবো এবং রেওয়া মিলে 10-এ 10 পেতে পারবো। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সকলকে দেখার সুযোগ করে দিন। বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।